শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রে কতকাল ধরে যে অধ্যায়টি রয়েছে তার দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ক্লাসটিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে প্রথম ক্লাসটিতে কতকাল ধরে যে গল্পটি, সেই গল্পটির প্রতিটি লাইন ধরে ধরে তোমাদের সাথে আমি কথা বলেছি, যেন সেখান থেকে যে প্রশ্নগুলো পাওয়া যায়, সেখান থেকে যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেগুলোর উত্তর যেন আমরা নিজেরা করতে পারি। এবং অনেকগুলো তথ্য আমরা সেখান থেকে বের করেছি, যেগুলো আমাদের এরপরে যদি এমসিকিউ টাইপ আবার পরীক্ষা হয়, সেখানে এই লাইনগুলো থেকে যে প্রশ্নগুলো পাবো, সেই প্রশ্নগুলো দিয়ে আমরা উত্তরগুলো কি করতে পারবো, করে ফেলতে পারবো। কেমন? আমি সেই জন্য কিন্তু আমরা এই কাজটি করেছি। তো তারই ধারাবাহিকতায় সেখান থেকে আমরা যেটা করেছি, লেখকের পরিচিতিটা করেছি এর আগের ক্লাসে, মূল চ্যাপ্টারটা আলোচনা করেছি ডক্টর আনিসুজ্জামান সম্পর্কে। আজকে আমরা সেখান থেকে পাঠ পরিচিতি অর্থাৎ প্রত্যেকটা গল্প, প্রবন্ধ, উপাখ্যান যেটাই পড়ি না কেন, তার একটা মূল আলোচনা থাকে। আমরা প্রথমে সে মূল আলোচনাটা করে সেখান থেকে প্রাপ্ত নতুন শব্দ, নতুন শব্দের অর্থ, যেগুলো তোমরা এবার পরীক্ষার সময়ও খেয়াল করেছো যে বেশ কয়েক কিছু নতুন শব্দ এবং শব্দের অর্থ সেখানে এসছে। এর তৃতীয় ক্লাসটিতে অর্থাৎ পরবর্তী ক্লাসটিতে আমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বাংলা সিলেবাস শেষ হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে সে আলোচনা দিতে যাই, পাঠ পরিচিতি। আমি তোমাদেরকে বলেছি যে ডক্টর আনিসুজ্জামান কতকাল ধরে এই গল্পটিতে, আজকে থেকে 2500 বছর আগের, বাংলাদেশের ইতিহাস যে বলি আমরা 2500 বছরের ইতিহাস বা তারও পুরনো হতে পারে, যখন রাজরাজরা ছিল না, অর্থাৎ রাজারা ছিল না, সেই তখনকার সময়ের পূর্বে তখনকার মানুষ কিভাবে চলতো, তখনকার দিনের উচ্চবিত্তরা কিভাবে চলতো, নিম্নবিত্তরা কিভাবে চলতো, তাদের খাদ্যের অভ্যাস কি ছিল, তাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করত, তাদের দৈনন্দিন চলাফেরার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিরকম ছিল, এরপরে যখন রাজারা এলো তখন তাদের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল, তখন ছেলে মেয়েরা কি পড়তো, মেয়েরা কি পড়তো, সচ্ছল ছেলেরা কি পড়তো, সচ্ছল মেয়েরা কি পড়তো, দরিদ্র যারা তারা কি পড়তো, তখনকার সময়ের যে পরিস্থিতিগুলো লেখক আমাদের সামনে তুলে ধরেছেন, ঠিক একইভাবে বর্তমান অবস্থায় এসে তারা কিভাবে সেটিকে দেখছেন সেটি নিয়ে কথা বলেছেন ডক্টর আনিসুজ্জামান। তো আমরা যদি তার মূল সংক্ষেপে চলে যাই, তাহলে যেটা পাই সেটা একবার তোমাদের সাথে আগে আলোচনা করে নিই। বাংলাদেশের ইতিহাস 2500 বছর বা তারও বেশি সময়ের পুরনো। আমাদের বাংলাদেশের ইতিহাসে থাকে সব রকমের মানুষের জীবনযাত্রার পরিচয়। এককালে বাংলাদেশে রাজাদের শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে কি করতো, দেশ চালাতো। তাহলে তোমরা কেমন লাগে কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা সময় রাজরাজরা ছিল না, শাসন ছিল না, তখন লোকেরা নিজেদের মধ্যে গল্প করে বুদ্ধি করে কি করতো, নিজেদের দেশটাকে চালাতো, নিজেরা বুদ্ধি করে কাজ করতো, কোনো সমস্যা এলে নিজেরা যুক্তি পরামর্শ করে সমস্যার সমাধান করতো। 2300-2400 বছর আগে যখন রাজরাজরা এলেন, মানে রাজার শাসনগুলো, রাজা, উজির, নাজির, পাইক, বরকন্দাজ, এগুলো যখন সৈন্য সামন্ত প্রভুরা এলেন, তখন পূর্বের সময়টার থেকে এই সময়টা আরেকটা পরিবর্তিত পরিস্থিতির কারণে এটা মানুষ আবার নতুন করে গ্রহণ করলো। এখানকার মানুষের চাল চলন, চলাফেরা, তোমার খাদ্যের অভ্যাস, উৎসব অনুষ্ঠান, পোশাক আশাক সবকিছু আবার আরেকটা পরিবর্তিত রূপ পেল। অর্থাৎ এই সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলো কিন্তু কি হয়, পরিবর্তন হয়। প্রাচীনকালে পুরুষেরা পরতো ধুতি চাদর, আর মেয়েরা পরতো কি, শাড়ির সাথে কি পরতো, ওড়না পরতো। এখনকার মেয়েরা শাড়ির সাথে ওড়না পরে। সাধারণ লোকেরা জুতা পরার সামর্থ্য ছিল না, তারা পরতো কাঠের খড়ম। জানো, তখনকার সময়ে জমিদারদের বাসার সামনে কোনো লোক জুতো পরে হেঁটে যেতে পারতো না। জুতোটা খুলে নিয়ে রাজবাড়িটা বা জমিদার বাড়িটা পার হয়ে গেলে বা রাজবাড়িটা পার হয়ে গেলে তারপরে জুতো পরতে পারতো। মাথার উপরে ছাতি দিতে পারতো না। রাজবাড়ি আসার আগে বা জমিদার বাড়ি আসার আগে ছাতিটা বগলের নিচে নিত বন্ধ করে, রাজবাড়িটা পার হলে তারপরে ছাতি খুলে মাথায় দিত। এটা দিয়েই লেখক যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে সমাজের উচ্চ শ্রেণী আর দরিদ্র শ্রেণী বা নিম্নবিত্তের শ্রেণীগুলো, যেই শ্রেণী বিভেদ বা যেই শ্রেণী শোষণ, সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। পুরোনো দিনে এই দেশের মানুষের
তখনকার দিনের মানুষের সাজগোজের প্রতি নজর ছিল, যদিও তখনকার সাজগোজগুলো এখনকার সময়ে চলে না, কিন্তু তখনকার সময় সেগুলোই ছিল উন্নত। সোনার অলংকার পরার সুযোগ পেত শুধু ধনীরা। মাছ ভাত তরি তরকারি দুধ ঘি ইত্যাদি ছিল সেকালের বাঙালির প্রিয় খাদ্য। ইলিশ মাছ ছিল বেশি প্রিয়, এখনো প্রিয়, কিন্তু তখনকার সময় ইলিশ মাছটা কি ছিল, অনেক বেশি প্রিয় ছিল। কুস্তি ছিল সেকালের পুরুষদের অত্যন্ত প্রিয় খেলা। নারীদের ছিল কি, সাঁতার। ধনীরা দেখতো ঘোড়া ও হাতির খেলা, গরিবরা মজা পেত ভেড়ার লড়াই মুরগির লড়াই। দেখেছো কখনো? এগুলো করে গরিবরা মজা পেত। জলপথেই মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল, তবে স্থলপথও ছিল। বেশিরভাগ লোকই থাকতো কাঁচা বাড়িতে। লেখক কবিদের কেউ কেউ লিখতেন আনন্দ সমৃদ্ধির কথা, আবার কারো কারো লেখায় থাকতো বেদনা ও দারিদ্র্যের ছবি। সেকালের রাজরাজরা ছিল, এখন হয়তো নেই, কিন্তু ধনী দরিদ্রের সেই যে তফাৎ, সেই যে বিভেদ, সেই যে ভেদাভেদ, সেটা কিন্তু কি এখনো রয়ে গেছে। সেকালের সাধারণ মানুষ স্বপ্ন দেখতো সরু চালে সাদা গরম ভাতের, একালেও তারা তাই দেখছে। তাহলে তোমাদেরকে যে আমি কথাটা বলেছি যে তখনকার সময়ের চালচলনগুলো একই রকম থাকছে, এক ধরনের থাকলেও রাজা রাজরারা এলে সেটা পরিবর্তিত হয়ে এক ধরনের হলেও ঠিক একই স্রোতধারাটা কিন্তু এই বর্তমান সময় পর্যন্ত একইভাবে কি করছে, চলে যাচ্ছে। আমাদের সমাজের ধনী গরিব, ধনীদের পোশাক পরিচ্ছদ, গরিব মানুষের পোশাক পরিচ্ছদ, ধনীদের খাবার দাবারের রুচিবোধ, দরিদ্রদের রুচিবোধ, এর মধ্যে যে তফাৎ সেটা এখনো রয়ে গেছে। তো শিক্ষার্থীরা, এটা আরেকবার তোমাদের সামনে আলোচনা করার পেছনে কারণ হচ্ছে এখানে এমন অনেকগুলো শব্দ আমাদের কাছে এসছে যে দুঃখিত, যে শব্দগুলোর সাথে তুমি কিন্তু কি নও, পরিচিত নও। আচ্ছা, আমরা এখন দেখো সামন্ত, আমরা যে কথাটা বলছি, তখনকার সময় জমিদার যারা, তাদেরকে আমরা কি বলবো, জমিদার। যে অনেক জমি রাখতে পারে তাকে বলা হয় জমিদার। তাদেরকে আমরা কি বলি, সামন্ত প্রভু বলতাম। যিনি অনেক জমির মালিক, ভূমি মানে কি জমি, তিনি হচ্ছেন কি সামন্ত, অনেক ভূমির মালিক। গরদান, তখনকার সময় রাজারা যখন তখন কারো ভুল হলেই তাকে গরদান কেটে ফেলতে বলতো, গলা কেটে ফেলতে বলতো। বিশ্বাস হয়? হ্যাঁ, তখন যে কোনো সময় গরদান কেটে দিত তখনকার সময় রাজারা তাদের সাধারণ যারা অন্যায়, সাধারণ মানুষ যারা অন্যায় করেছে তাদের। এই গরদান মানে হচ্ছে কি মাথা। বদৌলতে, অর্থাৎ কারো জন্য কোনো কাজ হওয়া, প্রভাবে, কারো প্রভাবে কোনো কাজ হওয়া, এটাকে সুন্দর ভাষায় কি বলে, বদৌলতে। এটার আরো সুন্দর শব্দ হচ্ছে প্রভাবে। বদৌলতেটা আমরা কম ব্যবহার করি, প্রভাবেটা বেশি ব্যবহার করি। তারঙ্গ, তারঙ্গ হচ্ছে কানে পরার এক ধরনের দুল, কানে পরার দুল। এখনকার বোধ ছেলে মেয়েরা, রক ছেলে মেয়েরা দেয়, দেখবা ছেলে না মেয়ে বোঝা যায় না, একদম লম্বা লম্বা চুল। এখানেও মেয়েদের মতো কি বাঁধে, মেয়েরা মাথায় বাঁধে যে এগুলোকে কি বলে, ব্যান্ড বলে না, কি বলে না, ঝুটি না, ওই যে রশি চুল যে বাঁধে ওগুলোকে কি বলে, রাবার ব্যান্ড না? ওই রাবার ব্যান্ড দিয়ে ছেলেরাও চুল বাঁধে, বাঁধে না, বাঁধে। তারপরে তোমার পিছন থেকে দেখলে বোঝা যায় না যে এটা মেয়ে না ছেলে। তারপরে তোমার চুল বাঁধে একদম নিচে নিচে, ঝুটিও বাঁধে। তারপরে কানের মধ্যে কি দেয় ওরা, দুল দেয়, দেয় না, দেয়। আচ্ছা, কানে পরার এক ধরনের দুলের প্রচলন তখন ছিল, যেগুলো পড়তো। মাকড়ি, মাকড়ি, এটাও কিন্তু এক ধরনের দুলের নাম। কেমন, তুমি শব্দটা শুনে যেন অন্য কোনো কিছু না ভাবো, বা তুমি যেন বুঝে নিতে পারো যে আসলে এই শব্দটার অর্থটা এইটা। তখনকার সময় যেগুলো বলতে এক প্রকার দুল ছিল, যেটাকে কি বলতো, মাকড়ি বলতো। ঘোড়া আর চুল, ঘোড়া আর চুল এই দুইটাকে যদি আলাদা করি, এক ধরনের খোপা, খোপা কোথায় বাঁধে, মাথায় বাঁধে না? এই এক ধরনের খোপাটাকে আমরা কি বলছি, হ্যাঁ, ঘোড়া চুল, এক ধরনের খোপা। এটা তখনকার সময় পড়তো, এটাকে বলতো ঘোড়ার মাথা যেরকম উঁচু, হ্যাঁ, সেটাকে কি বলে, ঘোড়া চুল বলে। তাগা, বাহুতে পরার অলংকার, এই যে এখানে বলে, কেমন রাজাদেরকে দেখবা তুমি অনেক ফিল্মে দেখবা বা সিরিয়ালে দেখবা, এই যে এখানে পরে এক ধরনের, এটাকে বলা হয় তাগা। নিরানন্দ, আনন্দহীন, অর্থাৎ যার কোনো আনন্দ নাই তাকে কি বলা হয়, নিরানন্দ। নিরানন্দে অনেক মানুষের দিন কাটে। শীর্ণ, একদম পাতলা হয়ে যাওয়া, একদম পাতলা হয়ে যাওয়া, হ্যাঁ, একদম পাতলা হয়ে যাওয়া, এটাকে আমরা কি বলছি, শীর্ণ। ডুলি, পালকির মতো ছোট বাহন, পালকির মতো ছোট বাহন। তখনকার দিনে তো তোমার যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি ভালো ছিল না, এত সুন্দর রাস্তা, এত সলিং রাস্তা ছিল না। তখন এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে সচ্ছল পরিবারের মেয়েরা পালকি ব্যবহার করতো। পালকি কি নিজে চালাতো না,
4 জন পালকির বাহক ছিল, তারা কাঁধে করে তাকে কি অন্য গ্রামে পৌঁছে দিত। এটাকে ডুলিও বলে, আবার ডুলিও পালকির মতো এক ধরনের একটা বাহন, এটাতে বসে তখনকার সময় যাতায়াত করত। তিলপল্লব, তিলের নতুন পাতাকে কি বলা হয়? তিলপল্লব বলা হয়। তো শিক্ষার্থীরা এটা আলোচনা করার পেছনে কারণটা হচ্ছে, তুমি যদি নতুন এই শব্দগুলোর সাথে পরিচিত হতে পারো, তাহলে তুমি খুব সহজভাবে এই কাজটাকে সহজভাবে তুমি প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারবে। তোমার যে 30 নম্বরের পরীক্ষাটা হয়েছে ইতিমধ্যে, সেই প্রশ্নের উত্তরের মধ্যে তুমি দেখবে অনেকগুলো শব্দ এসছে যেগুলো তোমার কাছে কি চেয়েছে, কয়েকটা শব্দে তোমার কাছে অর্থ চেয়েছে। এখন এই নতুন শব্দগুলোর অর্থ যদি তুমি বুঝতে না পারো, তাহলে তুমি সেই অর্থগুলো করতে পারবে না। আমি তোমাদেরকে এই ক্লাস শেষে আবারও বলছি, গতকাল ধরে এই গল্পটা থেকে, গতকাল ধরে এই প্রবন্ধটা থেকে আমরা কিন্তু আরেকটি সৃজনশীল প্রশ্নের উত্তর করব। করার পর এই ক্লাসটি আমরা শেষ করব এবং তোমাদের বাংলা সিলেবাসও শেষ হবে। এর পরবর্তীতে কি করব সেটা আগামী ক্লাসে তোমাদেরকে জানাবো। তোমাদের এখন যেটা জানানো দরকার সেটা হচ্ছে, হয়তো অক্টোবর মাসের শেষে বা অক্টোবর মাস শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমাদের আবারও 50 নম্বরের একটি পরীক্ষা হতে পারে। সেজন্য সবাই প্রস্তুত থাকবা এবং এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত করবা এবং এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি লাইনকে তুমি খুব ভালোভাবে করার চেষ্টা করবা, যেন কি যেখান থেকেই তোমাকে প্রশ্ন দেওয়া হোক। ক্লাসে আমরা করতাম না, এইভাবে চ্যাপ্টার আলোচনা করতাম না, সেখান থেকে তোমরা প্রশ্ন বানাইতা না, ঠিক ওভাবে করেই তোমাদের পরীক্ষার প্রশ্নটা আসবে। পরীক্ষা কি হবে না হবে সেটা চিন্তা তোমার মাথা থেকে বাদ দিয়ে তুমি যেভাবে নিয়মিত ক্লাস করছো সেভাবে তুমি করে যাও। শিক্ষকরা সবাই মিলে চেষ্টা করছে তোমার সাথে যেন পড়াশোনা ডিট্যাচ না হয়, তুমি যেন নিয়মিত প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সম্পর্কিত থাকতে পারো। আবারও বলছি, কোনো সমস্যা হলে, কোনো কিছু বুঝতে প্রবলেম হলে স্যারদের সবার নাম্বার তোমার কাছে আছে, তোমার ক্লাসের সকল সাবজেক্টের টিচারদের নাম্বার তোমার কাছে আছে, তুমি ফোন করে স্যারের কাছ থেকে সমস্যাটার সমাধান নিতে পারো। কেমন? দেখা হবে তাইলে তোমাদের সাথে আগামী ক্লাসে। ভালো থেকো।